থেকে ছোট প্রশ্ন থাকবে, শব্দ অর্থ যদি না জানো ঠিক পাবে না। ওখানে হয়তো টিকে থাকলো সূর্য করে অর্থ কি, চিরতরঙ্গিত শব্দের অর্থ কি, বা নবনব সঙ্গীতের কুসুম ফুটায় কোন অর্থে ব্যবহার। এই যে শব্দ অর্থগুলো দেখো 176 পৃষ্ঠায়, এই যে শব্দ অর্থ তোমার ঠিক থাকবে, 30টা ঠিক থাকবে। পদ্য থেকে থাকবে 30টার ভিতর পদ্য থেকে থাকবে 10টা, গদ্য থাকবে 10টা, উপন্যাস থাকবে 5টা, আর নাটক থেকে থাকবে 5টা। এখন আমরা তো জানি না কোন 10টা কোন 5টা থাকবে, এই জন্য আমাদের সব পড়তে হবে। এবং শব্দের ভিতর থেকেও থাকবে রবীন্দ্রনাথের জন্ম, রবীন্দ্রনাথ বলে না, কোনো এক কবির নাম দেওয়া থাকবে, তার জন্ম কত সালে 4টে দেওয়া থাকবে। এই জন্য আমাদের সব লেখকের নামও বুঝতে রাখতে হবে। আবার ছোট প্রশ্ন যেখানে 1 নম্বরের প্রশ্ন থাকবে, একমাত্র লেখা একটা লাইনে লিখে শেষ করবা। এখানে নবনব সঙ্গীতের কুসুম ফুটায়। এখানে তোমার 2 নম্বর প্রশ্ন থাকতে পারে কোনো প্রয়োগমূলক, যে তুমি কি অনুভব করলে। নবনব সঙ্গীতের কুসুম ফুটায় বলতে এখানে কবি কি বোঝাতে চেয়েছে। নবনব হচ্ছে নতুন, নতুন রবীন্দ্রনাথের সৃষ্টির নতুন বিপুল, সে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছে, কোথাও গেছে কোথাও করছে, কোনো কিছু একটা দেখছে। এবং কবি সাহিত্যের চোখে যেটা দেখে আমাদের চোখে সেটা আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই না বিধায় আমরা সাধারণ মানুষ। আর কবি সাহিত্যিকরা তাদের চোখে সেই ধূলিকণা থেকে দেখেছে তারা মুক্তি মনি উদ্যান। এই কারণে তারা কবি সাহিত্যিক হয়ে আছেন এবং তারা মরে যেও আমাদের মাঝে জীবিত হয়ে আছে। কাজে আমরা একটু চেষ্টা করবো ধূলিকণার মাঝে যেন আমরা একটু মনিমুগ্ধ দেখতে পাই। তাই মানুষের জীবনে তিনি যে বিচিত্র অনুভব, তিনি মানুষের সঙ্গে মিশেছেন, দেখেছেন, কথা বলেছেন, ভিতরে ঢুকেছেন, মানুষের অন্তরকে তিনি জয় করেছেন। জয় করে যখন তিনি দেখছেন এই মানুষের মুখে একরকম, কিন্তু অন্তরটা খুব কঠিন বা খুব জ্বালা, খুব যন্ত্রণা, কিন্তু তিনি প্রকাশ করছেন না। কবি সাহিত্যিকরা কিন্তু সেই জিনিসটা, সেই অন্তরের জিনিসটা তিনি বের করে এনে তার লেখনীর ভিতর প্রকাশ করেছে। এবং সেই লেখনটা প্রকাশ করাতে যখন আমরা পাঠকরা পড়ি তখন দেখি যেন এটা তো ঠিক আমার গল্পের মতো বা অমর পড়ের এটা তোমাদের বিস্তারিতভাবে বুঝতে হবে, বিস্তারিতভাবে তোমাদের লেখে হলো। ওই কবিতার এক লাইন এর ভিতরে তোমার 15টা লাইন তৈরি করতে হবে। এটা না করতে পারলে তুমি ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, প্রয়োগমূলক উদ্দীপকের সঙ্গে কি আসলো, অনুধাবন, এটা তুমি বুঝতে পারবে না। এখানে দেখো ইতিহাসে ছোট প্রশ্ন, বহু নির্বাচনী, প্রতিটি জীব শেষ পর্যন্ত বেঁচে থাকতে চায়। কোন প্রাণী দেখো একবারে মশা মাছি থেকে শুরু করে মানুষ আমরা তো চাই, এটা কুকুর বিড়াল এরা কিন্তু মরে যেতে চায় না, এরা এই সুন্দর পৃথিবীতে বসবাস করতে চায়। এরা আপ্রাণ পুকুর খালে গরু বাছুর পড়ে গেলেও কিন্তু উঠে আসার কত আকুতি করে, কিভাবে তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করে। কারণ জীবন যখন আমাদের দিয়েছেন সৃষ্টিকর্তা, আমরা জানি মারা যাবো, তারপরেও আমরা চাই যেন আমি আরেকটু বাঁচি, আরেকটু বাঁচি। এই যে কথা, এই যে এটা রবীন্দ্রনাথেরও তাই ইচ্ছা, কিন্তু তিনি তো জানেন যে আমরা মারা যাবো, তাই আমাদের মাঝে তিনি বেঁচে থাকতে চান। দেখো কত বছর আগে তিনি মারা গেছেন, এখন আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে কথা বলবো। আমার তোমার কি ইচ্ছে করে না, তোমারও তো একটু ইচ্ছে করা উচিত যে আমি এমন কিছু করি যাতে আমার নাম, আমি মরে যাওয়ার পরেও যেন আমার নাম দু একজন একটু মনে করে, একটু স্মরণ করে যে অমুক নামে অমুক এক মেয়ে ছিল। তো এটা আমরা করার চেষ্টা করবো। কি করবা তো? কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছিলেন, আর একটা আছে কবি মানব হৃদয় কিভাবে ঠাই করতে চেয়েছেন। এই গল্প ভিতর কিন্তু সবটাই দিয়েছে, আমি বিশ্লেষণ করে তোমাদের বলে দিয়েছি যে তোমাদেরই মাঝখানে রবি যেন ঠাই, রবি অর্থ লাভ করে, তোমাদের মাঝখানে যেন আমি চিরদিন অমর হয়ে থাকতে পারি। সে এমনভাবে সৃষ্টি করছেন তার কল্পনা শক্তি দিয়ে, মানুষের অনুভূতি দিয়ে তিনি লেখনের ভিতরে এমনভাবে সৃষ্টি করেছেন যে সৃষ্টির মাঝে তিনি বেঁচে থাকতে পারেন। সৃজনশীল প্রশ্ন দেখো, বাড়িতে সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর করে আপনি পড়বা এবং একটু বিভিন্ন বই যদি তোমরা না পড়ো, কবিতার বই অন্য কবিতা দেওয়া থাকবে, সেই কবিতা থেকে এই কবিতার মিল থাকবে। এখানে যেমন একটা দিয়েছে
আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিদের দেশে, হয়তো বা ভোরের কাঠ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাটার ছায়। এখন এটা যদি তুমি না জানো, এটা কিন্তু জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার 4টে লাইন। কবি জীবনানন্দ দাশের বাড়ি কিন্তু বরিশাল, বরিশাল যে ধানসিঁড়ি নদী, সেই নদীর তীরে বসে এই কবিতাটা তিনি লিখেছিলেন। তার জন্মভূমিকে তিনি এত ভালোবাসতেন এবং তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করে যা পেয়েছেন বা যা পাননি সব দিয়েও তিনি সুন্দর ভুবন থেকে তিনি যেতে চাননি বিদায়। তিনি বলছেন এবং যে তিনি বলছেন যে এই পৃথিবী আমি আর দেখবো না, শুধু আমার জন্মভূমি এটাই আমি দেখবো। তাই বলছে যদি আবার কোনোদিন আমি ফিরে আসি তাহলে ধানসিঁড়ি, তার বাড়ির কাছে যে ধানসিঁড়ি নদী, এখন নদীটা ভুলে গেছে, একটা ব্রিজ আছে শুধু, নদীটা একেবারে সেই যে স্রোত, সেই যে নদী, সেই নদীর আর কিছু নাই, এখন কবিও নাই, নদীও নাই। তিনি তাই ধানসিঁড়ি থেকে ফিরে আসতে চেয়েছেন। হয়তো তিনি মানুষ রূপে হয়তো ফিরে আসতে পারবেন না, কিন্তু তিনি চেয়েছেন যেন তিনি অন্তত কাক, বক, চিল এই হয়ে জন্ম নিয়েও যেন তিনি অন্তত এই বাংলায় আবার আসতে চান, আবার ফিরে আসতে চান। এই যে একটা কবিতায় জীবনানন্দ দাশের তার যে আবেগ, এই আবেগের ভিতর আমরা প্রাণ কবিতায় রবি ঠাকুর যেটা বলছেন তার কি কিছু পেয়েছি? যদি কিছু একটু চেয়ে থাকি তাহলে তোমরা খাতায় দেখো যে আমরা এই 4টে লাইনের ভিতর আমরা প্রাণ কবিতায় কি পেয়েছি। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করবো, তোমাদের লেখাটা আমি দেখবো এই 4টে লাইনের ভিতর আমরা কি লিখি, কি আছে প্রাণ কবিতাটার ভিতর, রবীন্দ্রনাথ কি চেয়েছে। এই কবিতাটা লিখছে যেহেতু জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ কি চেয়েছেন, এই পৃথিবীতে কেমন ভাবে থাকতে চেয়েছে, এই দেশে তিনি কেমন ভাবে থাকতে চেয়েছে, এবং রবীন্দ্রনাথ কিভাবে এই প্রাণ কবিতায় আমাদের মাঝে বাঁচতে চেয়েছেন। তোমরা কি পারবে দুটোর সাথে একটু মিল করে কিছু লিখতে? যদি পারো তাহলে খাতা বের করে এখনই বই দেখে দেখো, আমি দেখি। সবাইকে ধন্যবাদ।